আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিভা। শুরুতেই প্রধানমন্ত্রীর চীন সফরের খবর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল স্থানীয় সময় শুক্রবার সকাল 10টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চীনের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের সরকার প্রধান। স্থানীয় সময় শুক্রবার সকাল 9:15টায় চীনের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই সমঝোতা স্মারকগুলো সই হয়। দর্শক, প্রধানমন্ত্রীর চীন সফরের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈঠক, সেই বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি এবং বেশ কিছু এমওইউ স্বাক্ষরের কথা কিন্তু আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি। তবে এখন পর্যন্ত দিনের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচির সবগুলি কিন্তু তারা শেষ করেছে আমরা দেখতে পেয়েছি। যেটি ছিল যে তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, একই সাথে তারপর ন্যাশনাল কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক এবং তারপর চীনের কমিউনিস্ট পার্টির যে মিউজিয়ামটি রয়েছে, সেই মিউজিয়ামেও কিন্তু গিয়ে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কি হলো চীন সফরে? চীন সফরে আসলে প্রত্যাশাকে প্রাপ্তিকে ছুঁতে পেরেছে কিনা, সেটি কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন করে জানিয়ে দেবেন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা। যেহেতু গতকাল দুটি সংবাদ সম্মেলন করেছিল, আজকেও তারা আরও একটি সংবাদ সম্মেলন করবে। সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে যে চীনে আসলে কি, চীনের এই সফরে কি পেল বাংলাদেশ। তবে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের যে সদস্যরা যেটি আমাদের জানিয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি এবং বেশ কিছু সমঝোতা স্বাক্ষর রয়েছে। যদিও গুঞ্জন রয়েছে, যুদ্ধ বিমান কেনার একটি গুঞ্জন থাকলেও সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা এবং মংলা উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রামে আরও একটি, আনোয়ারাতে আরও একটি ইপিজেড নির্মাণ সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর হওয়ার কিন্তু কথা রয়েছে। সরকারের প্রধান যে লক্ষ্য বিনিয়োগ, বাংলাদেশে চীনের বিনিয়োগ, সেই বিনিয়োগটি নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে এবং সেটি নাকি অনেকটাই সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে বাংলাদেশের জন্য। একসাথে বিনিয়োগ, অন্যদিকে কর্মসংস্থান, এমনটাই কিন্তু এই সফরের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং। এই ছিল আমার কাছে সবশেষ খবর। পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মাত্র 4 কার্যদিবসে রায় ঘোষণা করলেও দণ্ডিত আসামিদের সাজা কতদিনে কার্যকর হবে, সেই প্রশ্ন সবার মুখে। শুধু রামিসা নয়, আসিয়া, নুসরাত ধর্ষণ হত্যা মামলার মতো শত শত মামলার সাজা সময় মতো কার্যকর হয় না রাষ্ট্রের অবহেলায়। সমাজে তৈরি হয় না দৃষ্টান্ত। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইনি কাঠামো ঠিক করলেই হবে না, এজন্য বিচারক সহ প্রয়োজনীয় জনবল নিয়োগ ও অর্থ বরাদ্দ দিতে হবে। বিস্তারিত জিএম মাহমুদের রিপোর্টে। নিজের সন্তানের উপর চালানো পৈশাচিকতা ও নিষ্ঠুরতার বিচার পাওয়া নিয়ে শুরু থেকেই শঙ্কা জানিয়ে আসছিলেন রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা চলে যাবে। দেশের বিচার ব্যবস্থার করুণ অবস্থাই হয়তো তার মনে এই শঙ্কা তৈরি করেছে। এরপরই নড়ে চড়ে বসে সরকার। মাত্র 4 কার্যদিবসে চার্জশিট ও পরবর্তী 4 কার্যদিবসে বিচার শেষ করে রায় ঘোষণা দেশের বিচারিক ইতিহাসে নজির স্থাপন করে। এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি 100% সন্তুষ্ট হব। তবে শেষ হয়নি শঙ্কা, কারণ দণ্ডিত আসামিদের সাজা কার্যকরে উচ্চ আদালতের প্রক্রিয়া বেশ জটিল।
রামিসার বাবার চোখের সামনে ঘুরছে তার মেয়ের মতো আছিয়া নুসরাত ধর্ষণ হত্যা মামলার মতো শত শত মামলা, যেগুলোর সাজা এখনো কার্যকর হয়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন এ নিয়ে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে সরকার। ন্যায় বিচারের নিরিখে যতটুকু সময় লাগবে আদালতের বিবেচনায়, ততটুকু সময়কেই কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে পেশেন্ট থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং বিচারের জন্য অপেক্ষা করতে হবে। দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের সব বাধা সরকারকেই দূর করতে হবে বলেও জানান বিশেষজ্ঞরা। বিচারের দীর্ঘসূত্রিতার কারণে মানুষের বিচারের ব্যবস্থার উপর আসলে বিশ্বাস অনেকটা চলে গেছে। হাইকোর্টে কিন্তু আপিল শুনানির কোনো সময়সীমা নাই। এর আগে আসিয়া হত্যা মামলা 1.5 মাসে বিচার কাজ শেষ হলো, এখানে 1 বছরও রায় হচ্ছে না। এটা মাত্র 4 কার্যদিবসে বিচারিক আদালতে শেষ হলো, এখানে কতটুকু হবে? প্রশ্ন থেকে যায় যে এখানে রায় তো শেষ না, যদি এর পরবর্তীতে আসামি পক্ষ অ্যাপিলেট ডিভিশনে যায় তখন কি হবে? বহুল আলোচিত কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঘটনার মামলাগুলোর সাজা কার্যকরে সরকার উদ্যোগী হলেও আদালতে ঝুলে থাকা প্রায় 1/2 কোটি মামলার বিচার প্রার্থীরা আছেন চরম দুর্ভোগে। তাই শুধু বেছে বেছে নয়, সব মামলারই দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের পদ্ধতি চালুর দাবি বিশেষজ্ঞদের। জিএম মাহমুদ, RTV, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এলাকা ভাগ করে রসিদ দিয়ে চলে কোটি কোটি টাকার ময়লা বাণিজ্য। বিএনপির নাম ভাঙিয়ে গুলশান এলাকায় কর্পোরেশনের নির্ধারিত অঙ্কের 3.5 গুণ অর্থ ওঠানোর অভিযোগ যুবদলের এক নেতার বিরুদ্ধে। এদিকে বেতন ছাড়াই কাজ করতে হয় বলে অভিযোগ ময়লা সংগ্রহকারী অনেকের। ময়লা বাণিজ্য নিয়ে আর বাদলের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। রাজধানীর গুলশান 2-এর 56 নম্বর রোডের এই ভবনটির 14টি ফ্ল্যাটের বিপরীতে ময়লার বিলের জন্য নেওয়া হয় 3,500 টাকা। সিটি কর্পোরেশনের নির্ধারিত অঙ্কের চেয়ে যা 2,500 টাকা বেশি। যারা নিচ্ছে এটা হলো মনে হয় দলীয় লোক, কিন্তু এটা সিটি কর্পোরেশনের লোক না সম্ভবত। ওরা পার ফ্ল্যাটে চাচ্ছিল হলো 500 টাকা 600 টাকা করে, মানে আমি এভারেজে দিচ্ছি হলো ওদেরকে 3500 টাকা পুরো বিল্ডিংয়ে। ফ্ল্যাট আছে 14টা, মানে 10টা রানিং আছে আমার। অভিযোগ রয়েছে এমন হারে টাকা তোলা হয় পুরো এলাকাতেই। দেখা যায় 50 থেকে 70 নম্বর সড়কের টাকা আদায়কারী প্রতিষ্ঠানের নাম একতা ক্লিনার এন্টারপ্রাইজ। কার নির্দেশে এবং কেন বেশি টাকা নেওয়া হয় জানতে রসিদে থাকা নম্বরে কল দিলে অপর প্রান্ত থেকে জানানো হয় সাবেক এক যুবদল নেতার নাম। আমাদের তো ভাইয়ের ঠিকানা নাই, অফিস নাই তো। আমি তো ওই সাইটটা দেখাশোনা করি, ময়লা ঠিক মতো নাই কিনা জাস্ট আমি এটা দেখাশোনা করি। ওই সাইটটা হলো সংগঠনটা চালায়, ছাত্রদল আছে, যুবদল আছে, স্বেচ্ছাসেবক মহিলা দল আছে, এদের সাথে যোগাযোগ করেন, এদের প্রতিনিধি যারা আছে এদের সাথে যোগাযোগ করেন। যুবদলের আনিস আছে, আনিস আর ফারুক আছে, আনিসের সাথে যোগাযোগ করলে হবে আপনার। প্রথম যে নাম্বারটা ওই আনিস আছে। অভিযোগের বিষয়ে জানতে ওই নেতার নম্বরে কল দিলে অন্য একজন রিসিভ করেন। সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন। আমরা আনিস ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছিলাম ময়লার বিষয়ে, একতা এন্টারপ্রাইজের বিষয়ে। বাসায় বাসায় গিয়ে ময়লা সংগ্রহকারীদের উপরও চলে জুলুম। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে একজন জানান, বেতন তো পানিই না, উল্টো তাদেরই টাকা দিতে হয়। বলেন, ময়লার সঙ্গে থাকা প্লাস্টিক সহ বিক্রয়যোগ্য পণ্য বিক্রি করে চলে তাদের সংসার। ভ্যানের জন্য এককালীন দিতে হয় মোটা অঙ্কের টাকাও। আমরা মুখ করলেই সমস্যা, মানে লাভ নাই। বেতন দেয় দূরের কথা, আরো মাসে 6,000 উল্টা যাওয়া লাগে। ঈদের প্রতি 8,000 দিতে না পেরে করা লাগতেছে। ময়লা সংগ্রহের এ কার্যক্রমে সঠিক ব্যবস্থাপনার দাবি ভুক্তভোগী সহ সংশ্লিষ্টদের। আর বাদল, RTV, ঢাকা। আজ 10 মুহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মার জন্য শোক, ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার এক অনন্য স্মারক এই দিন। কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনার কারণে দিনটি বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, গাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে পবিত্র আশুরা। হিজরি 61 সনের 10 মুহররম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের সদস্যরা এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, দোয়া মাহফিল, কোরআনখানি ও তাজিয়া মিছিলের আয়োজন করা হয়েছে।
পবিত্র আশুরায় রাজধানীতে শোক মিছিল ও মাতম করবেন শিয়া মুসলিমরা। পুরান ঢাকার হোসেনি দালান থেকে মূল তাজিয়া মিছিল শুরু হবে। বিভিন্ন ইমামবাড়া থেকে শোভাযাত্রা নিয়ে অংশগ্রহণকারীরা সেখানে সমবেত হবেন। পরে মিছিলটি ধানমন্ডির জিগাতলা মোড়ে গিয়ে শেষ হবে। দর্শক, এই মুহূর্তে তাজিয়া মিছিলের সবশেষ খবর জানাতে হোসেনি দালান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সায়েম, তাজিয়া মিছিলের প্রস্তুতি কেমন দেখছেন এবং কখন নাগাদ শুরু হবে এই মিছিল জানাবেন? ইভা, আপনি যেমনটি বলছিলেন যে তাজিয়া মিছিল কিন্তু প্রতি বছরই সকাল থেকেই শুরু হয়, যেহেতু আজকে শুক্রবার জুমার নামাজ রয়েছে এ কারণে কিন্তু আজকে যে আমরা যতটুকু জানি যে সকাল 10টায় তার মিছিলটি শুরু হওয়ার কথা। এবং এজন্য যে এখানে হোসেনি দালান যে এখানকার যারা তত্ত্বাবধায়ক রয়েছেন, যারা এই মিছিলের আহ্বায়ক যারা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা সর্বোচ্চ আমাদেরকে যেটা জানিয়েছেন যে সর্বোচ্চ চেষ্টা করছেন যে সকাল যত দ্রুত সম্ভব মিছিলটি শুরু করার জন্য। অর্থাৎ তারা যে নির্ধারিত সময় দিয়েছেন সকাল 10টায় তারা মিছিলটি শুরু করতে চাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানটায় বিভিন্ন জায়গা থেকে যারা শিয়া যারা মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু এখনও বিভিন্ন জায়গা থেকে এখানে এসে জড়ো হচ্ছেন এবং তারা সম্পূর্ণভাবে এখানে আসার পরেই কিন্তু একত্রিত হয়ে তারা মিছিলটি করবেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু বিভিন্ন ইউনিট, সোয়াত, র্যাব থেকে শুরু করে পুলিশের সদস্যরা কিন্তু বিভিন্ন ইউনিট কিন্তু এখানে তারা উপস্থিত রয়েছেন এই মিছিলে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা এখানে সর্বাত্মকভাবে তারা সহযোগিতা করছেন। এবং আমরা আরেকটু জানিয়ে রাখি যে বিগত বছরগুলোতে কিন্তু ঢাকার বেশ কিছু সড়ক তারা এই মিছিলটি প্রদক্ষিণ করতো, কিন্তু এবছরে সেই জায়গাটাকে একটু কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ ধানমন্ডি জিগাতলা হয়ে মিছিলটি আবার এখানে শেষ করা হবে। যানজটের যে বিষয়গুলো থাকে সেগুলোকে লক্ষ্য করেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আমরা আরেকটু জানিয়ে রাখি যে এর আগে তাজিয়া মিছিল আমরা যেটি দেখতাম যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে কারবালার প্রান্তরে যেভাবে হত্যা করা হয়েছে, সে কারণে কিন্তু শিয়া মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু তাদের তখনকার ভূমিকার জন্য কিন্তু তারা এখনও সেই শোকের মাধ্যমে কিন্তু তারা এখানে তাজিয়া মিছিল করেন এবং সেখানে তারা ছুরি দিয়ে নিজেদেরকে রক্তাক্ত করতেন। সেই ধারাটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। মানুষজন কিন্তু এখন সেই যে রক্তাক্ত নিজেদেরকে নিজেরা রক্তাক্ত করার যে ঘটনা, সেটি কিন্তু এবারের তাজিয়া মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সে ধরনের কোনো প্রস্তুতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ইভা, এই ছিল আমার কাছ থেকে তাজিয়া মিছিলের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে 30,000-এর বেশি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে 9,000-এর বেশি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ গোলাম আজম। সকালে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে তিনি বলেন, শুধু মাদকের অবৈধ পাচার রোধ করাই নয়, সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলাও এখন বড় লক্ষ্য। সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। প্রায় 30,000-এর বেশি অভিযান হয়েছে। এখানে আমরা 9,000-এর বেশি আমরা মাদক যারা পাচার করে তাদেরকে বিরুদ্ধে মামলা করতে পেরেছি এবং 9,500 জনের মতো আমরা অ্যারেস্ট করে আমরা আদালতে সোপর্দ করতে পেরেছি। আজকের এই দিবসটি আমি মূলত বলবো আমাদের অঙ্গীকার মাদকমুক্ত পরিবার। সপ্তাহ জুড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মোটামুটি স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে কাঁচা সবজির। মুরগি, ডিম ও অধিকাংশ মাছের দাম অপরিবর্তিত, যদিও কিছু দেশি মাছের দাম কিছুটা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় দাম নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, কয়েকটি পণ্যের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মিশুক হাওলাদার। মিশুক, বাজারের পণ্যের সরবরাহ কেমন দেখছেন জানাবেন।
এবার আমরা সকাল থেকে কারণ বাজারের কাঁচা বাজার মাছ মাংস থেকে শুরু করে ডিমের বাজার আমরা ঘুরে দেখেছি। সেখানে আমরা যেটি দেখতে পেলাম যে মাছ মাংস দাম অপরিবর্তিত থাকলেও কিন্তু কাঁচা বাজারের দাম কিন্তু কিছুটা বেড়েছে। আপনাকে যদি আমি একটু জানাই, এই সপ্তাহে কিন্তু করলা প্রতি কেজি কিন্তু 50 টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে কিন্তু 40 টাকা দরে বিক্রি হয়েছিল। অর্থাৎ করলা কিন্তু এই সপ্তাহে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। সেই সাথে কিন্তু বেগুনের দামও কিন্তু এই সপ্তাহে 20 টাকা বৃদ্ধি পেয়েছে, যা গত সপ্তাহে কিন্তু 120 টাকা কেজি প্রতি বিক্রি 100 টাকা করে কেজি প্রতি বেগুন বিক্রি হয়েছে, কিন্তু এই সপ্তাহে 20 টাকা বৃদ্ধি পেয়ে কিন্তু 120 টাকা এই বেগুন বৃদ্ধি হয়েছে। সেই সাথে কিন্তু ঢেঁড়সেও 10 টাকা বৃদ্ধি পেয়েছে, এই সপ্তাহে 40 টাকা কেজি প্রতি কিন্তু বিক্রি হয়েছে, যা গত সপ্তাহে 30 টাকা ছিল ঢেঁড়সের দাম। সেই সাথে কিন্তু আমরা এখানকার বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে পণ্য সরবরাহ প্রান্তিক পর্যায় থেকে যে পণ্য সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক থাকলে কিন্তু এই দাম কমে আসবে। সেই সাথেও এখানের ক্রেতারা বলছেন যে তারা যেমনটি দাবি করছেন যে সরকারের তরফ থেকে যে নিয়মিত বাজার মনিটরিং থাকলে কিন্তু এই পণ্যের দাম কমে আসবে। তো এই ছিল কারণ বাজার থেকে কাঁচা বাজারের সবশেষ। ইভা, ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল কমে আসায় সবকটি নদ নদীর পানি হ্রাস পেতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানায় গত 24 ঘন্টায় পানি 10 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত কমেছে। ফলে বন্যার সংখ্যা কমলেও দেখা দিয়েছে নদীর তীব্র ভাঙন। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদের অন্তত 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে, যার মধ্যে 20টি পয়েন্টে পরিস্থিতি ভয়াবহ। প্রতিদিন বিলীন হচ্ছে বসতভিটা, গাছপালা ও ফসলি জমি। এদিকে নদী এলাকার অনেক ফসলের মাঠ এখনও পানিতে নিমজ্জিত থাকায় দুশ্চিন্তায় আছেন কৃষকরা। ধার দিয়ে সবগুলো ভাঙে যাইতেছে, ঘর বাড়ি সবগুলো ভাঙতেছে। ভাঙা গড়াতেই আমাদের জীবন চলে, আর এর মধ্যে আমরা বিভিন্ন ক্ষতির মুখে সম্মুখ হই। বস্তার কাজ করে, এই বস্তার কাজ মোট কথা এগুলো ক্ষণস্থায়ী, স্থায়ী কোনো কাজ হচ্ছে না। রংপুরের পীরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক সহ 2 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চৈত্রকোল ইউনিয়নের ছিলিমপুর মোড়ে মুরগিবাহী একটি ছোট ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিঠাপুকুরের নেপেন এবং পীরগঞ্জের ফিলকস নিহত হন। এদিকে গাজীপুরের টঙ্গীতে তেলবাহী লরির ধাক্কায় সিয়াম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর চেরাগ আলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দীর্ঘদিনের অপেক্ষার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে অভিবাসন ব্যয় হ্রাস, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রবাসী কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। এই উদ্যোগ 2 দেশে শ্রমবাজার সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে অভিবাসন ব্যয় কমানোর উপর। দীর্ঘদিন ধরে অতিরিক্ত ব্যয়ের অভিযোগ থাকায় এবার সরকারি পর্যায়ে ব্যয় নিয়ন্ত্রণ ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারের চাহিদা পূরণে বাংলাদেশ আরও কার্যকর ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়েছে। আবারও খেলার খবর, ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার ঘোষিত দল থেকে বাদ পড়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ইনজুরি কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাসও। সাম্প্রতিক সময়ে প্রত্যাশা পূরণ করতে না পারলেও দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার সাইফ হাসান। পেস আক্রমণ করা হয়েছে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের সঙ্গে রয়েছেন স্পিড স্টার নাহিদ রানা। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।
দর্শক, সকালের সংবাদে পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।